প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুখের ঘা। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শারমিন জামান 1988 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইন্ডিয়া থেকে অ্যাডভান্স ডেন্টাল ইমপ্ল্যান্ট এবং লেজার ডেন্টিস্ট্রি বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফরাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাম, মুখের ঘা কি বা কেন হয়? দাঁত যদি কোনো কারণে ভাঙা থাকে বা কোথাও যদি একটু চোখালো হয়ে থাকে, সেই অংশটা কিন্তু লেগে লেগে জিহ্বা বা গাল কেটে যায় এবং এই কাটা ভাবটা যদি অনেক দিন থাকে সেখান থেকে কিন্তু ঘা হতে পারে। তবে শুধু দাঁতের কারণেই যে মুখের ঘা হচ্ছে তা কিন্তু না, কারণ আমাদের হিউম্যান বডিতে বা এক একজন মানুষের শরীরে কিন্তু ধরনটা এক এক রকম। কারো হরমোনাল ইমব্যালেন্স থাকে, অনেক নারীরা দেখা যায় থাইরয়েডের কারণে ভুগতে থাকেন, কারো হাইপারথাইরয়েডিজম থাকে, হাইপো থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু মুখের ঘা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার অনেক নারীদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি আছে। আয়রন ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 এই ঘাটতিগুলো যদি থাকে, তাদের মুখে কিন্তু রিপিটেডলি কিন্তু মুখে ঘা হয়। অনেক ধরনের ঘা হতে পারে, ছোট বা বড়, বা কোনো কোনো মাসে হচ্ছে বা তারপরে মাসে হচ্ছে, প্রত্যেক মাসে মাসে হচ্ছে, এরকমও কিন্তু দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মুখের যত্নের ক্ষেত্রে একটু অবহেলা করেন, মনে করেন যে কি দরকার আছে বারবার, আমি তো ফ্রেশই আছি, বা একটু কুলি করে নিলাম আর কোনো সমস্যা নাই, ঠিক মতো নিয়মিত ব্রাশ করছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ঘা হতে পারে। মাড়িতে হতে পারে, চোয়ালে হতে পারে। আর সবচেয়ে বড় যে একটা কজ, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু পান সুপারি খাওয়ার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে আছে। একটু বয়স হয়ে যাচ্ছে বা একটু রিচ ফুড খেলাম, কিছুটা ভালো মন্দ খেলাম, তার সাথে সাথে একটা পানের, যেমন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবার মধ্যে একটা আমেজ হচ্ছে একটু পান চিবানো, একটু পান খেলে ভালো লাগছে, এরকম একটা আনন্দ ভাব সবার মধ্যে আছে। কিন্তু এই পান বা সুপারি যে জিনিসটা তারা নিয়মিত খাচ্ছে, যারা যারা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মুখে আলসার হওয়া বা ঘা হওয়ার টেন্ডেন্সিটা খুবই একটা চরম লেভেলে থাকে, যে হতেই পারে। অনেকের ক্ষেত্রে হয় না, অনেকে মনে করেন যে আমি তো 10 বছর 15 বছর ধরে খাচ্ছি, কই আমার মুখে তো ঘা নেই। তবে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এছাড়াও আরও কিছু আমাদের শরীরে কিছু অজানা কিছু তথ্য আছে, যেগুলোর কারণে আসলে আমরা জানি না কেন হয়, কিন্তু কম বা বেশি অনেক সময় দুশ্চিন্তা করে, বা হচ্ছে কেউ যদি অফিসের কোনো একটা প্রেশার নিয়ে বা রাত জাগছে, অনিদ্রায় থাকছে, ঠিক মতন খাচ্ছে না, সবজি খাবার যেটা আমরা সবসময় বলি যে হেলদি খাবার খাওয়ার জন্য, সেই খাবারগুলো যদি কেউ কোনো কারণে সবসময় অ্যাভয়েড করে সবসময় রিচ ফুড বা কোল্ড ড্রিঙ্কস এগুলোর মধ্যে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু মুখে খাওয়া হয়। আবার অনেকের ক্ষেত্রে খুব গরম চা বা কফি, এই দুটো জিনিস খাওয়ার টেন্ডেন্সি থাকে, তাদের মুখেও কিন্তু ঘা বা আলসার এই ধরনের জিনিস কিন্তু খুব কমনলি হয়। ম্যাম, মুখের ঘা কি রকম আসলে ঘা হয়ে থাকে? স্ট্রেসের কারণে বা ঘুমোচ্ছে না, ঘুমাতে পারছেন না, এদের এক ধরনের ঘা হয়, ছোট ছোট ঘা। অনেকেই বলেন যে মুখে একটা বিচির মতন হয়েছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, 5 থেকে 7 দিন থাকছে। এটাকে কিন্তু আমরা অনেক সময় ইগনোর করে থাকি, কারণ ব্যথাটা 4-5 দিন থাকছে, এই ডাক্তারের কাছে যাব করতে করতে ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু পরের মাসে আবার হচ্ছে, কারণ তার কিন্তু স্ট্রেসটা কিন্তু কমে নাই, তার কিন্তু খাওয়া দাওয়া কিন্তু নিয়মিত হয়নি, সে কিন্তু ঠিকমতো পানি খাচ্ছে না, তো আলসারটা রিপিটেডলি হচ্ছে। এটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে অ্যাপথাস আলসার বলি। এটা সাধারণত ইয়াং অ্যাডাল্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি হয়। এই স্ট্রেসটা যদি কোনো কারণে একটু কম বা বেশি হয়, তখনই কিন্তু উনি চেঞ্জেসটা বুঝবেন। কোনো মাসে যদি উনি একটু রিলিফে থাকেন বা মাইন্ডটা ফ্রেশ থাকে, সেক্ষেত্রে দেখবে যে তার এই আশাটা কিন্তু কমে যাচ্ছে। বাট কোনো কারণে যদি দুশ্চিন্তা হওয়ার ব্যাপারটা যদি আবার বেড়ে যায় বা রাত জেগে থাকার প্রবণতাটা যদি অনেক বেড়ে যায়, তখন কিন্তু ঘাটা আবার কিন্তু নতুন করে আসতে পারে। আর এছাড়াও আরও কিছু ঘা আছে যেগুলো কিন্তু কোনো সাইন সিমটম দিবে না, কোনো ব্যথা হবে না। কারণ ঘা বা কোনো একটা আলসার আমরা সবসময় মনে করি যে এটা থেকে ব্যথা হবে, এটা থেকে রক্ত পড়বে বা এটা খুব জ্বালা যন্ত্রণা করবে। সব ঘা কিন্তু একরকম না, যেটা আপনি বললেন, এক একটা এক এক রকম। যেগুলো ব্যথা দেয় সেগুলো একরকম, আবার যেগুলো ব্যথা দিচ্ছে না বাট দিনের পর দিন, মাসের পর মাস কারো কারো মুখে রয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আরেক রকম।
সেগুলো অনেক সময় আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওগুলো তখন ডায়াগনোসিস করে থাকি যে এই ঘাটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে, নর্মাল মুখের ঘায়ে নাকি এটা ক্যান্সার বা অন্য কোনো পজিশনে চলে যাচ্ছে। ম্যাম, অন্যান্য কোনো রোগের সঙ্গে, যেমন আমরা যদি ডায়াবেটিক পেশেন্টদের কথা বলি অথবা যারা কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে, কিডনি পেশেন্ট যারা রয়েছে, আরো অনেক ধরনের ডিজিজ রয়েছে, সেই ডিজিজগুলোর সাথে কি আসলে মুখে ঘা হবার কোনো সম্পর্ক আছে কিনা? খুবই সুন্দর একটা সম্পর্ক আছে। যেমন ডায়াবেটিক পেশেন্ট যারা, সবসময় বলা হয় যে ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে তাদের সুগার লেভেল যদি অনেক বাড়তি থাকে মুখের ভিতর অনেক রকম সমস্যা তৈরি হবে, যেমন দাঁত নড়ে যাওয়া, গাম ডিজিজ হওয়া, মুখে ছোটোখাটো ঘা হওয়া, ঠোঁটের কোণে ঘা হওয়া, এই সমস্যাগুলো কিন্তু ডায়াবেটিক রোগের অনেক বেশি। এছাড়া যাদের হচ্ছে স্টমাকে অনেক ধরনের সমস্যা থাকে, যারা ধরেন পেপটিক আলসারের রোগী থাকে বা বাউল সিনড্রোমের রোগী থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মুখের ঘা কিন্তু কম বা বেশি কিন্তু সবসময় কিন্তু হবে। আবার কিডনি ডিজিজে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় মুখের ভিতরটা জ্বলছে, লাল হয়ে যাচ্ছে, ছোট ছোট দানা দানা উঠছে, এরকম কিন্তু সমস্যাগুলো অনেকের ক্ষেত্রে হয়। ম্যাম, যে কোনো ধরনের ডিজিজ যদি অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে মুখের ঘা হতে পারে। এটা মানে আমরা সবসময় যে কোনো রোগের সাইন সিমটম খুঁজি না, যে কোনো একটা উপসর্গ, মুখের ঘা দিয়ে কিন্তু তার কিন্তু উপসর্গটা কিন্তু সে জানিয়ে দিতে পারে। ম্যাম, যারা খুব নিয়মিত ধূমপান করে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি বা শুনে থাকি যে তাদের মুখের ভেতর অনেক ধরনের ছোট ছোট হয়তো দানার মতো বা ঘায়ের মতো হয়ে থাকে। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? যারা ধূমপান করে তারা কিন্তু সরাসরি তামাকটা সেবন করছে, যেটা বললাম যে পান সুপারি খেলে অনেকে কিন্তু জর্দার সাথে অ্যাড করছে, জর্দা পাতাটা তারা চিবিয়ে খাচ্ছে, আর হচ্ছে ধূমপান যারা করছে তারা বাতাসটা নিচ্ছে, দুটোই কিন্তু একই জিনিস। তো ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তাদের ক্ষেত্রে। দেখা যাচ্ছে ছোট ছোট দানার মতন বা অনেক সময় ক্যান্সারের মতন সমস্যা কিন্তু আমরা শুধুমাত্র ধূমপান করে যারা থাকছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পেয়ে থাকি। এই ঘা যাদের হচ্ছে, এই ঘা থেকে কি পরবর্তীতে ক্যান্সার হবার কোনো সম্ভাবনা আছে কিনা? ঘা মানে কি সেটা পরবর্তীতে ক্যান্সার হবে কিনা, কিছু কিছু জিনিস আছে, যেমন লক্ষণগুলো কি ধরনের, যে ঘাটা হচ্ছে তার প্যাটার্নটা কেমন। আমরা সবসময় দেখি যে রোগীটা আসছে কমপ্লেন করছে যে তার মুখে একটা ঘা আছে, অনেকে বললাম যে ব্যথা হয়, অনেকে ব্যথা হচ্ছে না, বাট ব্যথা না হলেও সেই ঘায়ের একটা ধরন থাকে। অনেক সময় পুরো জায়গাটা লাল হয়ে থাকছে, অনেক সময় ওই জায়গাটা পুরো সাদা হয়ে যায়, বা ফাঙ্গাল ইনফেকশন যেটা সাদা হয়ে যেতে পারে। অনেক সময় সেই সাদা জায়গা থেকেই আবার অনেক সময় লোমশের মতন এক ধরনের জিনিস বের হয়, অনেক সময় এই ঘাগুলো থেকে অটোমেটিকই রক্ত বের হয়। ঘায়ের প্যাটার্ন দেখলে বোঝা যায় যে আসলে এটা কেমন ঘা। বা অনেক ঘা আছে আপনার মুখে সারা জীবনই কারো না কারো থাকছে, কিন্তু সেটা কখনো ক্যান্সারে যাবে না। বাট কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ঘা আছে যেগুলো দেখা যায় যে খুব দ্রুত 4 থেকে 5 মাসের মধ্যে ক্যান্সারে রূপান্তরিত হয়। এজন্য আমরা সবসময় বলি যে মুখের যে কোনো ঘা যখন থাকছে সেটাকে 3 থেকে 4 সপ্তাহ এইটুকু সময় তারা একটু অবজার্ভ করবে, এরপরে এটা নিয়ে একটু সতর্ক হতে হবে, কারণ 4 সপ্তাহ পরে যে ঘাটা হচ্ছে বা থেকে যাচ্ছে সেটা কিন্তু খুব ক্ষতিকর হতে পারে বা ক্যান্সারের রূপ নিতেও পারে। ম্যাম, মুখের ঘা থেকে কি অন্যান্য রোগের দিকে সেটা যেতে পারে কিনা? মুখের সাথে হার্টের খুব সহজে একটা রিলেশন আছে, ঠিক আছে। মুখের ভিতর আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো খুব সহজে রক্ত নালিকার মাধ্যমে মিশে কিন্তু একদম হার্টে চলে যায়, যেটাকে আমরা ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বলে থাকি। হার্টে গিয়ে হার্ট অ্যাটাক বা হচ্ছে এমআইয়ের মতো নানা রকম উপসর্গ কিন্তু তৈরি করতে পারে। এজন্য মুখে ছোটোখাটো কোনো ঘা বা গাম ডিজিজ, অনেকে আছে মাড়ি থেকে রক্ত পড়ছে, মাড়ি ফুলে যাচ্ছে, এই জিনিসগুলোকেও আমরা খুব বেশি সতর্ক করি যে আপনি এটাকে কোনোভাবে অবহেলার মধ্যে নেবেন না, কারণ মুখের থেকে কিন্তু আপনার হার্টের নানা রকম সমস্যা হয়ে যেতে পারে। ম্যাম, মুখে ঘা হওয়ার পাশাপাশি অনেক সময় কিন্তু দেখা যায় যে ঠোঁটের আশেপাশেও কিন্তু ছোট ছোট দানার মতো হচ্ছে বা ইনফেকশন যেটাকে আমরা বলি, তো এটা আসলে কেন হয়, এটা ট্রিটমেন্ট আসলে কি? মুখের ভিতরের সাথে অনেকে ঠোঁটের মধ্যে হচ্ছে, বা ঠোঁটের যে আলসারটা সেটা কিন্তু অনেক সময় ক্যান্সার হতে পারে। ঠোঁটের চারপাশ দিয়ে যেটা হচ্ছে সেটা আলট্রাভায়োলেট রে, যেটা হচ্ছে সূর্যের আলোক রশ্মিতে থাকে, যেটা এখনকার সময় মানে তীব্র রোদ, আমরা কিন্তু তীব্র রোদটা পাচ্ছি, প্রচণ্ড গরম, এই রোদে কিন্তু অনেক সময় কিন্তু ঠোঁটে ঘা হয়ে যায়, ঠিক আছে, সেটা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়। আরেকটা খুব কমন একটা জিনিস সেটা হচ্ছে ঠোঁটের কোণের এক ধরনের ঘা হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যাঙ্গুলার চিলাইটিস বলে থাকি। এই ঘাটা মূলত হচ্ছে যাদের হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি আছে বা যাদের ফলিক অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক পরিমাণে হয়। আর যারা নিয়মিত পান খান, মানে 15 বছর 20 বছর ইজিলি খাচ্ছেন, সারাক্ষণই পান খাচ্ছেন, পান সুপারি দুটোই, শুধু যে পান খেলেই যে ঘা হয় তা কিন্তু না, এর সাথে বড় একটা রিস্ক ফ্যাক্টর থাকে হচ্ছে সুপারিত্ব।
কারণ দুটোরই খুব সুন্দর একটা মেলবন্ধন আছে, একটা ছাড়া একটা চলে না। অনেকে পান খাচ্ছেন না, বলেন যে আমি তো পান খাই না, একটা দুটো সুপারি খাই, কিন্তু এই সুপারি থেকেও কিন্তু আমাদের কার্সিনোজেনিক যে এফেক্টটা বা ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু বের হয়, সেটা থেকেও কিন্তু ঘা হচ্ছে। তো অনেকক্ষণ যদি কেউ এরকম পান চিবায় তাদের কিন্তু দুই পাশে ঠোঁটের পাশে আস্তে আস্তে ঘা হয় এবং এই ঘাটা ছড়িয়ে অনেক সময় গালের পাশেও কিন্তু চলে যায়। এই ক্ষেত্রে দেখা যায় তাদের হা করতে খুব কষ্ট হয়ে যায় এবং দুই ঠোঁটের কোণে যেহেতু ঘা থাকছে তাদের এই জায়গাটা জ্বলাপোড়াও করতে থাকে এবং হা করে যে খাবেন সেই জায়গাটাও কমে আসে, ছোট হয়ে যায় মুখটা। সেসব ক্ষেত্রে আমরা সবসময় তাদেরকে অ্যাডভাইস করি যে আগে পান খাওয়াটা বন্ধ করতে হবে, কারণ এটা তো একটা বড় কজ। যে আপনি যদি সবসময় যদি যেই জিনিসটার জন্য আপনার এরকম ধরনের ঘাও হচ্ছে সেটা যদি খেতে থাকেন তাহলে তো কোনো ওষুধে কাজ করবে না। এজন্য আগে কজটাকে রিমুভ করতে হয় যে আপনি আগে এটাই স্টপ করেন, দেন হচ্ছে কিছু আমরা ভিটামিন সাপ্লিমেন্ট দেই, কিছু অয়েনমেন্ট দেই। এই অয়েনমেন্ট এবং ভিটামিন সাপ্লিমেন্টগুলোতে তার যদি 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় তাহলে এটা পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন উনি আবার নতুন করে পান খাওয়াটা শুরু করবেন। তাছাড়া কিন্তু যদি উনি আবার না খান বা এটাকে টোটালি বন্ধ করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। হেলদি লাইফস্টাইলের বিকল্প আসলে কিছুই নেই আসলে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই মুখের ঘা সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেকশনটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি,
তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। মুখের ঘা নিয়ে তো আমরা অনেক বিস্তারিত জানলাম আপনার কাছ থেকে। এখন আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে ছোট শিশুদের দাঁতের সুস্থতা, কিভাবে তাদের দাঁতটাকে ভালো রাখতে পারি, কারণ আমরা কিন্তু অনেক সময় খুব একটা গুরুত্ব দেই না বাচ্চাদের দাঁতের পরিষ্কার করার ব্যাপারে। এই ব্যাপারে আপনার পরামর্শটা আসলে কি? শিশুদের ক্ষেত্রে যদি দাঁতের যত্নের কথা বলতে হয় তাহলে বলবো যে এটা একদম গর্ভকালীন থেকে শুরু করতে। একদম গর্ভকালীন অবস্থাতে একজন মা যা কিছু খাবেন তার পুরোটাই কিন্তু তার সন্তান পাবে। তখন থেকে কিন্তু ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়। সে ভিটামিন ডি কতটুকু পাবে, কতটুকু ক্যালসিয়াম পাবে, সেটা কিন্তু গর্ভ থেকেই সে পেয়ে যাচ্ছে। এরপরে যেটা হয় যে তার ভূমিষ্ঠ হওয়ার পরে একটা নবজাতক শিশুর কিন্তু মুখে দাঁত থাকছে না, 6 মাস বা 8 মাস বয়স থেকে তার দাঁতটা ওঠা শুরু করে, কিন্তু তখন কিন্তু তার খাবার বন্ধ নেই, সে কিন্তু হওয়ার পর থেকেই খাচ্ছে, একদম তরল খাবার খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, তারপর তো এটা একটা খাবার, এর মধ্যে সুগারিক তো কিছু না কিছু আছে গুণী। তো এই ক্ষেত্রটায় আমরা সবসময় বলি যে তার মুখের ভিতরটা একটু নরম কাপড় বা তুলো দিয়ে মুছে দেওয়া। এরপরে খাবার দাবারের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে। একদম 6 মাস বয়স থেকে যে ধরনের অল্প অল্প খাবার দিয়ে তাকে দিতে হবে, তার মধ্যে কিন্তু ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় যে ধরনের খাবারগুলো আছে বা ওমেগা 3 এগুলো কিন্তু অ্যাড করতে হবে। তার হচ্ছে পুরো ডেভেলপমেন্টটাকে যেমন তাকে ভালো রাখবে, তার সাথে কিন্তু দাঁতটাকেও অনেক ভালো রাখবে। যখন তার দুটো দাঁত উঠলো, অনেকে মনে করে 2-4টা দাঁত, এটা তো ব্রাশ করা আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, ব্রাশ করার প্রয়োজন নেই, বাট পরিষ্কার করার প্রয়োজন আছে। এখন এত ছোট বাচ্চা তো ব্রাশ তো না করতেই যাবে, কারণ সে তো নিজে থেকে তখন ইচ্ছা অনিচ্ছাও থাকে না। এক্ষেত্রে মায়েরা যে কাজটা করবেন যে তুলো দিয়ে বা সুতি কাপড় দিয়ে মুছে দেওয়া। এরপর 1 বছর বয়স থেকে যখন একটা শিশু কোনো কিছু হোল্ড করতে পারবে, মানে হাতে ধরতে পারবে, তখন থেকেই কিন্তু তার হাতে কিন্তু একটা ব্রাশ দিয়ে দেওয়া খুব বেশি দরকার। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিস্তারিত জানলাম এই মুখের ঘা সম্পর্কে এবং দাঁতকে আসলে কিভাবে ভালো রাখা যায়। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এবং এনটিভির সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মুখের ঘা নিয়ে। আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চুল পড়া একটা নির্দিষ্ট রোগ না, যেমন জ্বর একটা নির্দিষ্ট রোগ না। আচ্ছা, জ্বর হচ্ছে অনেক ধরনের রোগের উপসর্গ। এটা টাইফয়েড হতে পারে, ক্যান্সারের জন্য জ্বর হতে পারে, টিবির জন্য জ্বর হতে পারে, বা কোনো বাত ব্যথার জন্য জ্বর হতে পারে। এরকম বিভিন্ন কারণ আছে, অসংখ্য কারণ আছে জ্বরের। এরকম চুল পড়ার প্রায় 250টা কারণ আছে। ফলে চুল পড়া একটা নির্দিষ্ট রোগ না, এটা একটা রোগের লক্ষণ। এখন সাধারণত কি রোগের লক্ষণ হিসাবে চুল পড়ে, এটা কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।